আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এখন রীতিমতো তোলপাড় চলছে। আজ এমন কিছু রিপোর্ট নিয়ে কথা বলা হবে যা শুনলে মনে হতে পারে বিশ্ব রাজনীতির চেনা ছকটাই হয়তো একেবারে পাল্টে যাচ্ছে। আইসিসির সাম্প্রতিক পদক্ষেপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ এবং বিশ্বশক্তির ভারসাম্যের রদবদল, চলুন একেবারে বস্তুনিষ্ঠভাবে পুরো বিষয়টা খতিয়ে দেখা যাক। তো এই পুরো বৈশ্বিক গতিশীলতাটা বুঝতে আজ মূলত 4টা দিকে নজর দেওয়া হবে। 1. আইসিসির সাম্প্রতিক আইনি পদক্ষেপ। 2. প্রজেক্ট ফ্রিডম হঠাৎ করে কেন থমকে গেল। 3. মধ্যপ্রাচ্যে মিত্রতার নতুন সমীকরণ। এবং 4. বিশ্বমঞ্চে এক নতুন পরাশক্তির উত্থান। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, আইসিসির আইনি পদক্ষেপ এবং গাজা সংঘাতের তদন্ত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি প্রসিকিউটর করিম খান কিন্তু একটা খুব কড়া কথা বলেছেন। তার মতে ভুক্তভোগীরা যে অদৃশ্য নন সেটা প্রমাণ করতে আমাদের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে দ্রুত এগোতে হবে, ওয়ারেন্টের জন্য আবেদন করতে হবে এবং সেই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সূত্রগুলো থেকে যা বোঝা যাচ্ছে, প্রচুর প্রমাণ জোগাড় করে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ শক্তপোক্ত একটা আইনি মামলা দাঁড় করানো হচ্ছে। আন্তর্জাতিক মহল যে বিষয়টা ভীষণ গুরুত্বের সাথে নিচ্ছে, এটা তারই একটা বড় প্রমাণ। এখন প্রশ্ন জাগতে পারে, আইসিসি হঠাৎ এত তৎপর কেন? জাতিসংঘের শরণার্থী সংস্থার রিপোর্ট দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একটু খেয়াল করলেই দেখা যাবে 17 এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে শুধু লেবাননেই 380 জন নিহত হয়েছেন। আর গাজার পরিস্থিতি তো আরও ভয়াবহ, সেখানে প্রায় 70 থেকে 75 হাজার হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এই বিশাল পরিসংখ্যানগুলোই কিন্তু আসল কারণ, যার জন্য বিশ্লেষকরা বলছেন যে আইসিসি তাদের তদন্তের গতি এত দ্রুত বাড়াতে বাধ্য হয়েছে। এই সংখ্যাগুলো শুধু খাতায় কলমে সীমাবদ্ধ নেই, এগুলো এখন বিশ্ব রাজনীতির বুকে একটা প্রচণ্ড চাপের সৃষ্টি করেছে। এবার দ্য হেগ থেকে একটু নজর ফেরানো যাক ওয়াশিংটনের দিকে। আমাদের দ্বিতীয় বিষয়, প্রজেক্ট ফ্রিডম স্থগিত এবং মার্কিন অভিযান বন্ধ হওয়ার কারণ। এই ঘটনাগুলোর গতি প্রকৃতি ছিল রীতিমতো সিনেমার মতো, ভীষণ নাটকীয়। এনবিসি এবং জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী গত রবিবার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই প্রজেক্ট ফ্রিডমের কথা ঘোষণা করে বসলেন। কিন্তু ঠিক পরের দিনই, মানে সোমবার, কুয়েত এবং সৌদি আরব সহ উপসাগরীয় মিত্ররা তীব্র প্রতিক্রিয়া জানালো। তাদের ক্ষোভের কারণ আগে থেকে কোনো আলোচনাই করা হয়নি। এরপর মঙ্গলবার ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে গেল যখন সৌদি আরব সরাসরি জানিয়ে দিল যে তারা তাদের আকাশসীমা এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটি কিছুতেই ব্যবহার করতে দেবে না। আর এই সব কিছুর জেরে বুধবার পেন্টাগনকে বাধ্য হয়ে পুরো অভিযানটাই স্থগিত ঘোষণা করতে হলো। ভাবা যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বড় একটা সামরিক উদ্যোগ একেবারে লাইনচ্যুত হয়ে গেল। পলিটিকোর রিপোর্ট ঘাটলে দেখা যায় এখানে আসলে একটা চরম রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। কারণ বিজয় বা উইন বলতে ঠিক কী বোঝায় সেটা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের চিন্তাভাবনা সম্পূর্ণ দুই মেরুতে। একদিকে ধরুন যুক্তরাষ্ট্রের কথা, তারা চাইছে নিজেদের একটা চূড়ান্ত ডিল মেকার বা মধ্যস্থতাকারী হিসাবে তুলে ধরতে, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা যায় এবং নিজেদের দেশের মানুষের কাছে মুখ রক্ষা হয়। অন্যদিকে ইরানের লক্ষ্য হল মার্কিন সামরিক চপটা সফলভাবে সামলে নিয়ে নিজেদের একটা স্থায়ী আঞ্চলিক শক্তি হিসাবে প্রমাণ করা, এমনকি পারমাণবিক ইস্যুতে কোনো ছাড় না দিয়েই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা। এই দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক লক্ষ্যগুলো একে অপরের সাথে এতটাই সাংঘর্ষিক যে কোনো একটা সাধারণ চুক্তিতে পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই সামরিক অচলাবস্থা কিন্তু হঠাৎ করে ঘটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এভাবেই আমরা চলে আসছি আমাদের তৃতীয় বিষয়ে, মধ্যপ্রাচ্যের নতুন জোট এবং একটা ঐতিহাসিক পালাবদল। এতকাল আমরা মধ্যপ্রাচ্যে যে ঐতিহাসিক জোটগুলো দেখে এসেছি, সেখানে এখন বিশাল একটা ফাটল আর পুনর্গঠন চোখে পড়ছে। একদিকে মাথা তুলে দাঁড়াচ্ছে একটা নতুন জোট, যেখানে আছে ইরান, সৌদি আরব, চীন, রাশিয়া, পাকিস্তান আর তুরস্ক। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত। এখানে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা কি জানেন? সৌদি আরবের অবস্থান। ঐতিহাসিকভাবে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক পুরনো মিত্র, অথচ এখন তারা ক্রমশ ইরান আর চীনের বলয়ের দিকে ঝুঁকে পড়ছে। এই একটা পরিবর্তন পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্কটাকে একেবারে নতুন করে লিখতে বাধ্য করছে। এই পরিবর্তনের পেছনে সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত অবস্থানটাও একটু গভীরভাবে দেখা দরকার। সূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে যে আমিরাত এখন ইসরায়েলি স্বার্থের সাথে বেশ ভালোভাবে জড়িয়ে পড়েছে। তারা শুধু নিজেদের মাটিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের সেনাদের জায়গায় দেয়নি, সেখানে রীতিমতো ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তিও বসানো হয়েছে। এমনকি তারা ওপেক থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তো বিশ্লেষকরা মনে করছেন আমিরাতের এই অভাবনীয় ইসরায়েল ঘেঁষা নীতির কারণেই মূলত সৌদি আরব নিজেদের কৌশল বদলে আরও বেশি করে ইরানের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে।
এই যে সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রবেশের অনুমতি দিতে সরাসরি অস্বীকৃতি জানালো, সূত্রগুলো বলছে এটা কিন্তু নিছক কোনো সামরিক বাধা বা মতবিরোধ নয়, বরং বিশ্লেষকরা একে ওই অঞ্চলের শক্তির ভারসাম্যের একটা ঐতিহাসিক মোড় ঘোরার মুহূর্ত হিসেবে দেখছেন। সহজ কথায় বললে এটা ওই অঞ্চলে মার্কিন আধিপত্যের একটা স্থায়ী ভূরাজনৈতিক প্রত্যাখ্যান। ব্যাপারটা এটা বেশ স্পষ্ট হয়ে উঠছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে একসূত্র প্রভাব ছিল তা হয়তো এখন সত্যিই অতীতের পাতায় জায়গা নিতে চলেছে। মধ্যপ্রাচ্যের এই সমীকরণগুলো কিন্তু বৃহত্তর বৈশ্বিক চিত্রের একটা ছোট অংশ মাত্র। এবার আমরা দেখব আমাদের চতুর্থ এবং শেষ বিষয়, নতুন পরাশক্তির উত্থান। সাম্প্রতিক কিছু কূটনৈতিক খবরাখবর ঘাটলে বিশ্ব রাজনীতির এই নতুন মেরুকরণটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একটু লক্ষ্য করলেই দেখা যাবে গতকালই ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আব্বাস আরাগাচি চীনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। আবার আজ 2026 সালের 7 মে তারিখে মার্কিন রিপাবলিকান দলের প্রবীণ সেনেটরদের একটা হেভিওয়েট প্রতিনিধি দল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করছে। এখানেই কিন্তু শেষ নয়, আগামী সপ্তাহে মানে 14 মে ডোনাল্ড ট্রাম্পেরও আনুষ্ঠানিকভাবে চীন সফরে যাওয়ার কথা। সূত্রগুলো এই বিষয়টাকে বারবার সামনে আনছে যে ইরান হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র, সব পক্ষের নেতারাই এখন নিজেদের ভূরাজনৈতিক অবস্থান শক্ত করতে বেইজিংয়ের দিকেই ছুটছেন। এই যে একের পর এক কূটনৈতিক মিশন বেইজিংয়ে যাচ্ছে, এটা নিয়ে বিশ্লেষকরা কিন্তু ভীষণ জোরালো কিছু দাবি তুলেছেন। তাদের মতে এই সমসাময়িক ঘটনাগুলো হল মার্কিন সাম্রাজ্যের মৃত্যু এবং চূড়ান্ত বৈশ্বিক ক্ষমতা নিয়ন্ত্রক হিসেবে চীনের রাজ্যাভিষেকের একটা স্পষ্ট ইঙ্গিত। সূত্রগুলো একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকেই এই যুক্তিটা দেখাচ্ছে যে প্রথাগত ন্যাটো মিত্র এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর কাছ থেকে সমর্থন হারানোর ফলেই মূলত আমেরিকার এই অবস্থা। আর ঠিক এর জেরেই চীনের আধিপত্য আরও মজবুত হয়েছে। বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র যে এখন পুরোপুরি একটা নতুন গন্তব্যের দিকে সরে গেছে, এটা যেন তারই প্রমাণ দিচ্ছে। এত সব ঘটনার পর একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, চীনের প্রতি এই অভাবনীয় কূটনীতিক তৎপরতাগুলো কি সত্যিই বৈশ্বিক প্রভাবের একটা স্থায়ী পুনর্গঠন, নাকি এটা শুধু একটা সাময়িক পরিবর্তন? যে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় সারা বিশ্ব এতদিন অভ্যস্ত ছিল, তা কি সত্যিই চিরতরে হারিয়ে গেল? এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের চূড়ান্ত পরিণতি কী হবে, সেই উত্তর হয়তো ভবিষ্যতই দেবে। আজকের মতো এই তথ্যভিত্তিক বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে।